বলছিলাম যে এই প্রথম পরীক্ষা যেখানে কোর্টের অর্ডার কপিতে হলেও সুপ্রিম কোর্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এসএসসি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রত্যেকটা ক্যান্ডিডেটের রিটেন একাডেমি এমনকি তার ইন্টারভিউ প্রত্যেকটা নাম্বার প্রকাশিত হয়েছে, যা এসএসসির ইতিহাসে বিরল দৃষ্টান্ত, হোক সেটা কোর্টের অর্ডারে। আমরা কে সবাই সেটা জানি। আর মিরর ইমেজ নেই, কিন্তু তার একটা আলাদা কপি পাওয়া গিয়েছে, সেটার উপরে সিবিআই ইনভেস্টিগেশন করেছে, বলেছে এটার হ্যাশ ভ্যালু মিলছে, এটা ঠিক। শুধু সেটার উপরে এখনো মানে ফরেনসিক যে রিপোর্ট সেটা শুধু আসতে বাকি ছিল। তাহলে সাপ্লিমেন্টারি আর একটা জিনিস ছিল, সেটাকে সুপ্রিম কোর্ট অ্যানালিসিস করতে পারতো, মনে করলে আরো সেটা সঠিক কিনা সেটাকে ফরেনসিক রিপোর্ট দিয়ে প্রমাণ করতে পারতো। সেই সুযোগটাও সুপ্রিম কোর্ট দেয়নি। সুপ্রিম কোর্ট একজন মানুষকে মৃত্যুদণ্ড দিতে গেলে তার সম্পর্কে 1 বছর, 5 বছর, 6 বছর ধরে তাকে বিশ্লেষণ করে, আর এই মৃত্যুদণ্ড এতজন মানুষকে দেওয়া হলো, অবজারভেশনের প্রয়োজন মনে করলো না? হাতের সামনে এত উপকরণ ছিল, সেই উপকরণগুলোকে জোড়ার প্রয়োজন মনে করলো না? কারণ যতক্ষণ পর্যন্ত না ফরেনসিক রিপোর্ট, আরো অনেক উপায় আছে, কারণ টেকনোলজির জায়গা থেকে সেগুলোকে মেনে নেওয়ার মানে বিশ্লেষণ করার, পরীক্ষা নিরীক্ষা করার অনেক উপাদান ছিল, কিন্তু সেগুলো কোনো কিছুকেই কার্যকর না করে একেবারে হঠাৎ করে ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের কালকে জাজমেন্টের নোটিশ হলো, পরের দিন জাজমেন্ট হলো, যার জাজমেন্ট পড়লো, যে জাজমেন্ট পড়া হলো অসঙ্গতিপূর্ণ, চরম রকমের অসঙ্গতিপূর্ণ। আমরা অবশ্যই রিভিউতে যাব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা বলছি, এমনকি সরকারকেও বলছি, সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনাকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না। আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে, আমাদের লাশের ওপর দিয়ে নির্বাচন লড়তে হবে। ফাঁকা কথার কারসাজিতে আমরা কারো মন ভোলাতে দেব না। বারুদ আমরা সংগ্রহ করে রেখেছি, শুধু আগুন লাগানোর অপেক্ষায় আছে। নিজেদেরকে মারতে রাজি আছি, কারণ আমরা মরেই গিয়েছি। এটা আমরা বারবার বলে দিলাম, এটা আমরা বলেই চললাম, এটা কিন্তু কাউকে ছাড়াবো না। আর একটা জিনিস শুনে রাখুন, যাদের জন্য আর একটা কথা বলি, লাস্ট কথা আমার, আপনারা জানেন এসএসসি চেয়ারম্যান যে সময় আমাদের পরীক্ষা হচ্ছিল, সুবীরেশ ভট্টাচার্য, তাকে মুক্তি দেওয়া হলো, কিছুদিন আগে বেল দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে বের করা হলো, আমরা যোগ্য, আমাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, আমাদের বিরুদ্ধে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছে, আমাদেরকে বের করা হলো, আর তাকে আবার আমাদেরকে বের করে তাকে আবার নতুন করে জেল থেকে বের করা হলো। মানে তুমি সাধু, আমরাই বোধহয় চোর, আমরাই বোধহয় শেষ হলাম। হ্যাঁ, আর শুধু তাই নয়, আপনারা দেখছেন ভারতবর্ষের বিচার ব্যবস্থা আমাকে কি দিল। একজন জাজের ঘর থেকে টাকা বেরোলে তাকে ট্রান্সফার করে দেওয়া হলো, আর আমার বিরুদ্ধে যা সুপ্রিম কোর্ট প্রমাণ করতে পারলো না, আমাকে কুরবানি করে দেওয়া হলো। বাহ, দারুণ বিচার ব্যবস্থা, আর আমাকে সেটাকে মেনে নিতে হবে। আমরা সরকারকে মানছি না, আমরা বিরোধীদেরকে মানছি না, আমরা সবাইকে মানবো। তখন আপনারা বসুন, আমার রাস্তা, আমার অধিকার আমাকে বুঝিয়ে দিন, এটা আমরা বলতে চাইলাম। আর লাস্ট বলছি, আমরা কালকে যাচ্ছি, আমরা গিয়ে আমরা শুধু এটাই বলতে চাইছি যে আমরা দেখেছি, মুখ্যমন্ত্রীকে দেখেছি, তার আধিকারিক বা তার কোন নেতা মন্ত্রীর উপর আক্রমণ এলে রাতারাতি তিনি যে প্রতিক্রিয়া সৃষ্টি করেন, আমার ন্যায় বিচারের জন্য তাকে সেই প্রতিক্রিয়া দেখাতে হবে। তিনি কোথায়, কিভাবে, কোন রাস্তা বের করবেন, তার কাছে ল সেল আছে, তার কাছে অনেক আইপিএস আইএস অফিসার আছে, তিনি বার করুক সূত্র। আমার চাকরি ফেরত চাই, আমার চাকরির মধ্যে কোনো অবৈধতা নেই। আমি কোন নেতাকে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি, যারা চাকরি পেয়েছে তাদের ইতিহাস বের করা হয়েছে সিবিআইয়ের দ্বারা। আর সুপ্রিম কোর্টেরও পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের কাছেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ন্যাচারাল জাস্টিস, আপনাদের যে চরিত্র এতদিন ধরে মানুষ দেখে এসছে, সেই চরিত্রের জায়গাটা আপনারা বদল করবেন না। মানুষ যেন এটা না ভাবে যে সত্যি সত্যি আর কোথাও ন্যায়ের জায়গা বেঁচে নেই, সব ন্যায়ের জায়গা শেষ হয়ে গেছে, এটা যেন না মনে করে। এটুকুই আমি বলবো। আচ্ছা, আমরা আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে অবশ্যই যাব, কারণ তিনি এই রাজ্যের মুখ্যমন্ত্রী, আমরা রাজ্যের সরকারের কর্মচারী। এতদিন ধরে যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে আমরা স্যালারি পেয়ে আসছি, সম্মানের সাথে চাকরি করছিলাম, কিন্তু হঠাৎ করে হাইকোর্টের রায়ে এবং সুপ্রিম কোর্টের রায়ে শেষ পর্যন্ত আমাদেরকে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হলো। কারণ এই চাকরি হারানো মানে আমাদের জীবন জীবিকা হারানো, আমাদের জীবনে মৃত্যুদণ্ডের সামিল।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আগামীকাল যাব শুধুমাত্র এই আশায় এবং এই দাবিতে যে কোনো মূল্যে আপনি কি করবেন আমরা জানি না, কিভাবে করবেন আমরা জানি না। আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরীক্ষে বহাল ছিলাম, স্যালারি পেয়ে এসেছি, সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন 60 বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি। সেটা যে মূল্যে পারবেন, যেভাবে পারবেন, আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে। এই একটাই দাবি থাকবে আমাদের আগামীকাল। আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে, কিন্তু আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি, তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। আমরা কোনোভাবেই চাই না যে এতদিন ধরে যে কাহিনীগুলো বলে আসা হয়েছে 26,000-এর চাকরি বাঁচাবো, 26,000-এর চাকরি বাঁচাবো, এই করতে গিয়ে আজকে কিন্তু আমাদের এই 19,000-এর কাছাকাছি যে সংখ্যাটা, তাদের চাকরিটা হারাতে হলো। আজকে যদি প্রথম থেকেই যারা অবৈধ, যাদের এই চিহ্নিত টেন্টেড, তাদেরকে যদি বাতিল করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই ধাক্কাটা আমাদের সামলাতে হতো না। তাহলে এর পেছনে যাদের দুর্নীতি দায়ী, সেই রাজ্য সরকারকেই ব্যবস্থা করতে হবে আমাদেরকে বাঁচানোর। এবং তার সাথে সাথে এই যে বিরোধী দলগুলো, যত ধরনের দল আছে, তারা হয়তো আমাদেরকে নিয়ে ভোটের রাজনীতি করার চেষ্টা করছে, তারা হয়তো চাইবে ফায়দা তোলার, কিন্তু তারা তো সিম্পাথি দেখাচ্ছে। সবাই মিলেই তো বলছে হাইকোর্টের জাজমেন্ট, সুপ্রিম কোর্টের জাজমেন্টটা সঠিক হয়নি, এরকম একটা বিচার করা উচিত হয়নি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই দাবিটা আপামর সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে। আপনারা একসঙ্গে বসুন, সর্বদলীয় বৈঠক করুন, ভুলে যান নিজেদের ইগো, ভুলে যান সবকিছু। সামাজিক স্বার্থে, শিক্ষার স্বার্থে, রাজ্যকে যদি ভালোবাসেন, শিক্ষা ব্যবস্থার স্বার্থে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এই টিচারগুলো এবং নন টিচিং স্টাফগুলো, যারা এতদিন ধরে পড়াশোনা করে যোগ্যতা নিরীক্ষে চাকরি পেয়েছে, যারা পড়িয়ে আসছে সসম্মানে, তাদেরকে বাঁচান। যদি এটা না করতে পারেন, সামাজিক অবক্ষয় হবে, ভয়ঙ্কর ধরনের আন্দোলন হবে, তীব্রতর প্রতিবাদ হবে, চরমপন্থী আন্দোলন হবে। এটুকু বলে রাখছি, যদি আমাদের স্বার্থ সুরক্ষিত না থাকে, যদি আমরা আমাদের যোগ্য এবং ন্যায্য অধিকার ফিরে না পাই, তাহলে কিন্তু আজকে আপনারা দেখেছেন আমাদের টিচাররা মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে সুইসাইড অ্যাটেম্প্ট করছে। এই দায় কে নেবে? কে নেবে? যারা এই রায়কে সমর্থন করছে তারা নেবে, নাকি যাদের দুর্নীতির জন্য আজকে এই অবস্থা তারা নেবে? এই সংখ্যাটা যে বাড়বে না তার কি গ্যারান্টি? আমাদের টিচাররা সবাই মানসিকভাবে বিপর্যস্ত, প্রতিনিয়ত এটাই বলছে মরে যাব, মরে যাব, মরে যাব। আমি তাদেরকে বলতে চাই, কাদের জন্য মরবেন? আগে নিজে মরার আগে বাঁচার রাস্তাটা খুঁজে বার করুন। চরমপন্থী আন্দোলন হবে যদি কোনো রাস্তা কেউ বার করে না দেয়। আর নিজেকে মারার কথা ভাববেন না। তবে এটুকু ঠিক, যদি এই সুইসাইডাল অ্যাটেম্প শুরু হয়, এই এতগুলো যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মী সবাই কিন্তু গণ আত্মহত্যা করব আমরা। এবং চরম হুঁশিয়ারি, আমরা রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, দেশের প্রধানমন্ত্রী, মানবাধিকার কমিশন, সবার কাছে স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো গণহারে। আমরা চাইছি যেন যে কোনো মূল্যে আমাদের স্বার্থ সুরক্ষা থাকে। এটুকু আবার বলছি যে রায়টা এটাই হলে ভালো হতো যে যারা অযোগ্য তাদেরকে বাদ দিয়ে যারা যোগ্য, বঞ্চিত রাস্তায় বসে আছে তাদেরকে নিয়োগ করে আজকে আমাদের যোগ্যদেরকে স্কুলে বহাল রাখতো। গোটা ভারতবাসী, গোটা রাজ্যবাসী, সকল শুভাকাঙ্ক্ষীরা তারা হাততালি দিত। তারা এই স্বার্থ সুরক্ষিত হয়েছে, সামাজিক স্বার্থ রক্ষা হয়েছে, এটা মানত। শিক্ষার স্বার্থে এটা হলেই হয়তো ভালো হতো। কখনো পরীক্ষায় বসার কথা বলা হচ্ছে, কখনো বলা হচ্ছে যে আপনাদের অস্থায়ীভাবে যদি কিছু নিয়োগ করা হয়। অস্থায়ীর প্রশ্ন দেখুন, ওঠে না। আমরা কখনোই, দেখুন, কোন যদি এরকম আমাদের কাছে বলা হয় যে একটা টাকা দিয়ে দেওয়া হবে কোনো কাজের পরিবর্তে, কিন্তু এই চাকরিতে আর থাকতে পারবেন না, স্যালারি দিতে পারবো না যেভাবে সবাইকে দেওয়া হয়, আমরা মানবো না, মানবো না, মানবো না। আমরা যে চাকরিতে আছি সেই চাকরিতেই থাকবো এবং সসম্মানে থাকবো। আমরা কোনো পরীক্ষা দেব না, কারণ রিটেন এক্সাম একবার দিয়েছি। সরকারি চাকরির জন্য কিভাবে খাটতে হয় আমরা জানি। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের কথা বাদ দিন, আমরা তো পাইনি। তাহলে আজকে চাকরিতে পেয়েছি যথেষ্ট খাটনি করে, পড়াশোনা করে। আবার 10 বছর পর আমি আবার পরীক্ষা দেব,
পরীক্ষা দিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। আপনি এমনি পরীক্ষা নেবেন 1000 বার নিন, কিন্তু এই চাকরিতে বহাল থাকতে গেলে পরীক্ষা দিতে হবে, এটা মানি না। কারণ আমরা চাই যে আপনি রিপ্যানেল করতে পারেন, আপনি এই একই নাম্বারের ভিত্তিতে কাউন্সিলিং করাতে পারেন, কিন্তু নতুন করে পরীক্ষা দিতে হবে। আবার সমস্ত ক্যান্ডিডেটকে আনবেন, আমার স্যালারি বন্ধ হয়ে যাবে, আমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই যতগুলো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে, এটার কি গ্যারান্টি যে এর মধ্যে সবাই চাকরি পাবে? কেউ যদি না পায়, তার দায় কে নেবে? তার জীবন জীবিকার দায়িত্ব কে নেবে? এটা কখনো হতে পারে না। আমি শুধু একটা কথাই বলবো, একটা কথাই, আমাদের সবার চাকরি বাঁচবে। একটা কাজ করতে হবে রাজ্য সরকারকে, মাটির তলায় যেখানে উনি মিরর ইমেজটা লুকিয়ে রেখেছেন, সেই মিরর ইমেজটা বার করে উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। আজকে 2014 সালের আপার প্রাইমারি পরীক্ষা, তার মিরর ইমেজ সুরক্ষিত থাকে এসএসসি সার্ভারে। আর কোন জাদু বলে 2016 সালের এসএলএসটি পরীক্ষার মিরর ইমেজ এসএসসি সার্ভারে থাকে না? সেই মিরর ইমেজ উনি যেখান থেকে হোক, মাটি খুঁড়ে হোক, উনি সুপ্রিম কোর্টে প্রডিউস করুন। প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেটের চাকরি বাঁচবে। একটাই আবেদন, এই আবেদনটা উনি রক্ষা করুন। আমি একটি কথা বলতে চাই, আমি ধীতিশ মন্ডল। আমি একটি উদাহরণ দিয়ে একটা কথা শুরু করব। বিখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় কলকাতার ফুটপাতে বাস করতেন। তিনি মারা যাওয়ার পর তার বুকের উপরে বিশাল ফুলের পাহাড় হয়েছিল। তাই দেখে সাহিত্যিক সুভাষ মুখোপাধ্যায় কবিতা লিখেছিলেন পাথরের ফুল। কবিতার নাম পাথরের ফুল, একবার পড়ে দেখবেন। বুকের উপরে জমে থাকা ওগুলো এক একটা পাথর ফুল নয়। তাই আজকের আমাদের চাকরি হারা হয়ে যাওয়ার পর প্রথম দেখছিস এই রাজ্য সরকার, সে প্রথম বলছে বিশাল বড় ভুল হয়েছে, বিশাল বড় ভুল হয়েছে, বিশাল বড় রায় ভুল। হ্যাঁ, রায় তো ভুল হয়েছে, কিন্তু এই ভুলটা প্রথম করেছে কারা? দ্বিতীয় কথা বলছে এই মরা কান্না। এখন দেখছি বিরোধী সব দল বলছে একটাই কথা বলছে, বিখ্যাত দলনেতা বিরোধী সে বলছেন 26 সালে ক্ষমতায় আসলে আমরা আমাদের কথা ভাববে। আমি যখন 26 সালে মরে যাব, আমার মেয়ে যখন স্কুলে ভর্তি করে যখন তাকে স্কুলে পাঠাতে পারছি না, আমার মা যখন বাড়িতে বসে আছে, মাসে আমার মায়ের 3000 টাকার ওষুধ লাগে, আমাকে এখন চাকরি হারা হলে আমাকে কাজ করতে যেতে হবে, আর সরকার ভাবছে আমি পরীক্ষা নেব, তাহলে আমি মরে যাবার পরে আমার বুকের উপরে ফুল দেওয়া হবে। এই রায় অমানবিক এবং এই সরকারের চরম দুর্নীতির কারণে আজকের আমরা পথে বসতে চলেছি। আর সেই দুর্নীতিকে কাজে লাগিয়ে বিরোধী দলগুলো চাইছে তারা ক্ষমতা দখল। তারা এই আমরা বইয়ের পাতায় পড়েছি সাম্রাজ্যবাদ কাকে বলে। একটি ছোট দেশকে হত্যা করে গলা টিপে সাম্রাজ্যবাদী শক্তিরা অন্য দেশকে দখল করে। আর আজকে আমরা দেখছি আমাদের মতো নিরীহ যোগ্যতা নিরিখে চাকরি পেয়ে 1 টাকা ঘুষ না দিয়ে এই অসহায়ভাবে চাকরি পাওয়া আমাদের প্রত্যেকটা যোগ্য ক্যান্ডিডেট শিক্ষক এবং শিক্ষককর্মীদের ওই সাম্রাজ্যবাদী শক্তিদের মতো গ্রাস করে, আর অন্য শক্তিরা চাইছে আমরা ক্ষমতা দখল করব। আসলে আমাদের লাশের উপরে তারা ফুল ছেটাচ্ছে। এখন এই দুর্নীতিকে আমরা মানছি না। এবং আরো একটা কথা বলছি, আমার সঙ্গে শিক্ষা দপ্তরে একজন মন্ত্রীর কথা হয়েছে এবং তারা বলছেন অবশ্যই ভাবা হবে, কিন্তু আমি আবারও বলছি কোন রকম ভাবে ওই অল্প টাকা যাব কিছু ললিপপ দিয়ে যে আমাদের প্রতিশ্রুতি দিতে চাইছেন তা কখনোই আমরা মানতে চাই না। কারণ আমরা এখানে অনেকেই আছি যারা অন্য সরকারি চাকরি ছেড়ে এসেছি, তারা হয়তো আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন, তারা সেই চাকরিতে বহাল থাকবেন। কিন্তু আমার মতো ব্যক্তি, আমার অনেক বন্ধুরা আছে যারা চাকরিতে যোগদান করেনি, তাদের অবস্থা কি হবে? আছে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার, 2009-এর প্রাইমারি অ্যাপয়েন্টমেন্ট লেটার সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা অনেকের কাছে আছে। তাদের ব্যবস্থা কি হবে? আর বিচার ব্যবস্থা সম্পর্কে আমি একটা কথা বলছি, আপনারা মিলিয়ে নেবেন, আমাকে জেল হয়ে যাক, তবু বলে যাচ্ছি এই বিচারপতি কোনো না কোনো ভালো অফার পেয়েছেন যার জন্য এই রায় দিতে বাধ্য হয়েছে। কারণ ভারতবর্ষের উচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই, আমি সিবিআই এর কথা বলতে চাই, যে সিবিআই এর রায়ের ভিত্তিতে, সিবিআই এর তথ্যের ভিত্তিতে, আমি আবারও বলছি, সিবিআই এর তথ্যের ভিত্তিতে কারো ফাঁসি হয়, সিবিআই এর তথ্যের ভিত্তিতে কারো জেল যেতে হয়। সিবিআই কি তথ্য দিয়েছে? আমাদের কি দোষ প্রমাণ করেছে সিবিআই? বলেছে না। যেটা মেহুদা বললো, কলকাতা হাইকোর্টে 3 বার চার্জশিট দিয়েছে, সুপ্রিম কোর্টে 2 বার চার্জশিট জমা পড়েছে, সেখানে বলা হয়েছে এই পার্সেন্টেজ টেন্টেড আর এই পার্সেন্টেজ টেন্টেড নয়। তাহলে সবাইকে কেন ফাঁসি দেওয়া হলো? লাস্ট বিচার, আমি আইন বুঝি না, কিন্তু এটুকু বুঝি যে বিচার ব্যবস্থা পারত কোন বছরে কোন সময় ছিল, কোন জায়গায় মন্দির, কোন মসজিদ, তারা 200, 500, 1000 বছর পরে খুঁজে বের করছে এটা মন্দির না মসজিদ। কথাটা বলতে বাধ্য হলাম, কিছু মনে করবেন না। আর 5 বছর আগে পরীক্ষা হয়েছে, তার যোগ্য কারা অযোগ্য এই বিচার ব্যবস্থা করতে পারছে না।
সবাইকে ফাঁসি দিতে হচ্ছে। আমি মানি না এই বিচার ব্যবস্থাকে। শেষ কথা বলি, বিচারপতির হাতের সর্বোচ্চ ক্ষমতা আছে সিএফএসএল রিপোর্ট, সেন্ট্রাল ফরেন্সিক রিপোর্ট। তাহলে সিএফএসএল রিপোর্ট কেন করার পারমিশন দিলেন না বিচারপতি? ক্ষমতাটা ছিল, হায়দ্রাবাদ ডিক্লিন কলকাতায় জমা পড়ে আছে, বিচারপতি কি বলতে পারতেন না যে ঠিক আছে এই যে ওএমআর গুলো পাওয়া গেছে যা সত্য কি অসত্য আমি বুঝে উঠতে পারছি না, তাহলে সিএফএসএল রিপোর্ট আছে আমি প্রমাণ করে দেখি? না, এই বিচার প্রক্রিয়া চাইনি। এই দুর্নীতি আর সেগ্রিগেশন করতে তারা চেয়েছে সবাইকে ফাঁসি দিতে। তাই এই বিচার ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই এই সরকারের দুর্নীতিকে। আর আমাদের মেরে দিয়ে যারা এখন ফুল ছেড়ে দিতে চাইছে তাদের মুখেও আমি লাথি মারি। তাই আমরা চাইছি যোগ্যতা নিরিখে আমরা চাকরি পেয়েছি, এই চাকরিতে যেভাবে হোক এই সরকারকে বহাল রাখতে হবে। নাহলে 47 দিন ওয়াইসেলে পড়েছিলাম, তার মধ্যে 42 দিন ফিজিক্যালি আমি ওখানে রাত কাটিয়েছি। আরো বৃহত্তর আন্দোলন হবে। সবাই একত্রিত থাকুন, শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং এই সমাজের সুশীল সমাজের আপনারা সমস্ত বন্ধু এবং মিডিয়াগণ, আপনারা আমাদের পাশে থাকুন। আমরা আপ্রাণ চেষ্টা করব এখান থেকে বেরোনোর। আচ্ছা, আমার নাম ধীতিশ মন্ডল। আমাদের মধ্যে একজন আজকের কর্মসূচি কি? আজকে কি আপনারা এখানে থাকবেন? হ্যাঁ, আজকে আমরা থাকবো। আমাদের সঙ্গে শিক্ষকের পাশাপাশি শিক্ষাকর্মী প্রতিনিধিও আছে, উনিও বলবেন। আচ্ছা, আমি সুজয় সর্দার গ্রুপ সি কর্মী। আমি নন টিচিংদের তরফ থেকে কিছু কথা বলবো। প্রথমে বলি, এই যে জাজমেন্ট দিয়েছে, জাজমেন্ট আপনারা সবাই দেখেছেন, অনেকে অনেক কথা বললো, সবাই বলেছে জাজমেন্টের কপিতে। আর্টিকেল 14 আর 16 নিয়ে যখন কোর্টে যখন লয়াররা বলতে গেছে, উনি বলতে দিয়েছেন। 65B নিয়ে যখন বলতে গেছেন, বলতে দিয়েছে। তখন কি বলেছে? না, ক্রিমিনাল কেসের ক্রিমিনাল কোর্টে দেখা হবে। তারপরে কি করে সেই কপিগুলোকে টেনে নিয়ে আমাদের পুরো প্যানেল ক্যান্সেল করে দিল। যখন বিরোধীদের লয়ার বিকাশবাবু বলেছিলেন পরীক্ষা নেব, সেই পরীক্ষার বিষয়ে প্রধান বিচারপতি কি বলেছিলেন? যে এত লাখের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। প্রথমে ভাবুন, বিকাশ রঞ্জন বাবু যখন বলেছিলেন তখন বলেছিলেন যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, এত লাখের মধ্যে কি করে পরীক্ষা নেব। টিচিংরা প্রায় 3 লক্ষ আছে, নন টিচিংরা প্রায় 19 লক্ষ আছে। 19 লক্ষের মধ্যে ভ্যাকেন্সি কত ছিল নন টিচিং পোস্টের? 2000 জন ছিল গ্রুপ সির ক্ষেত্রে, 3880টা ছিল গ্রুপ ডির ক্ষেত্রে। তাহলে যদি বলে পরীক্ষা নেবে, সেই 22 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেবে, সেই 22 লক্ষের মধ্যে যখন বলবে আবার এই যে 2000 আর 3000 মধ্যে আসতে হবে, সেই মিনিট কি তারা 9 বছর ধরে রেখেছে? তারা তো স্কুলে কাজ করেছে। আপনারা কি করেছেন? পোস্টিং দিয়েছেন 140 কিলোমিটার 50 কিলোমিটার দূরে, তারা প্রতিদিন গেছে এসছে। তাহলে সেটা কি করে বলছেন? যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, প্রত্যেকে কি করছে? পরীক্ষা দিয়ে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারকে সঞ্চয় করেছে, অর্জন করেছে। তারা কিন্তু কারোর কাছে ভিক্ষা করতে যায়নি। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে কি লেখা ছিল? যে যদি কোনো ব্যক্তি চাকরি যায় তার নিজের কারণে যাবে, সে নিজের দোষ করতে হবে, কিন্তু আমাদের দোষটা কোথায়?